নমস্কার দর্শক বন্ধুরা, স্যান্দন টিভির পর্দায় আজকের আলাপন অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আলাপনে আজকে আমি রয়েছি দীপান্বিতা। আজকে আলাপনে আড্ডা দিতে চলে এসেছি বসন্ত এবং কবিতা নিয়ে। বসন্ত বসন্ত নামটা শুনলে মনে দোলা দেয় এক আনন্দের। বসন্ত মানে রঙের উৎসব, বসন্ত মানে প্রেম ভালোবাসা। বসন্ত আমাদের শেখায় উদার হতে, ভালোবাসতে। আগের যত তিক্ত অভিজ্ঞতা সবকিছু দূরে সরিয়ে দিয়ে বসন্ত শেখায় নতুন করে বাঁচতে, রঙে রঙিন হতে। এ সবকিছু মিলিয়ে এক আনন্দ ঘন অনুষ্ঠান আপনাদের সামনে আজকে আমরা পরিবেশন করতে চলেছি। বসন্তের প্রায় শেষ লগ্নে এসে আমরা উপস্থিত হয়েছি। সেই শেষ লগ্নের আরো সুন্দর রঙিন করে তুলতে আজকে স্যান্দন টিভির স্টুডিওতে আমাদের সাথে রয়েছেন রাজ্যের বিশিষ্ট লেখিকা কবি মৌসুমী দি। প্রথমে দিদি তোমাকে নমস্কার আমাদের স্যান্দন টিভি স্টুডিওতে। নমস্কার তোমাকে এবং ক্যামেরার ওপারে যারা আছে সবাইকে। একদম বসন্ত কথাটা নিয়ে আজকে আমাদের আড্ডা। একদম বসন্ত মানে একটা ভালোবাসা, রঙের উৎসব, রঙে রঙিন হয়ে যাওয়া। সে বসন্ত নিয়ে বসন্তের শেষ প্রায় লগ্নে এসে আমরা উপস্থিত হয়েছি। সে শেষ মুহূর্তটাও আমরা সকলে মিলে, দর্শক বন্ধুরা সকলে মিলে আমরা আরেকটু আনন্দে মাতোয়ারা হতে তোমাকে আজকে ডেকে নিয়েছে আমাদের স্টুডিওতে। আমি কৃতজ্ঞতায় আবদ্ধ রইলাম তোমাদের প্রতি। একদম আজকে বসন্ত নিয়ে আমরা কথা বলবো। সে বসন্তের প্রথমে বসন্ত নিয়ে কিছু একটা কবিতা তোমার মুখ থেকে শুনে নেব। একদম তুমি একটু আগেই বলেছো বসন্ত মানে ভালোবাসা, ভালো লাগা। তাই বসন্ত মানেই আমরা বুঝি যে শীতের সমস্ত জড়তাকে আমরা দূরে সরিয়ে একটা নতুন প্রাণে উদ্বুদ্ধ হই, একটা আমরা রঙিন হয়ে উঠি। আর সেই রঙের ছটা আমাদের শুধু মনে লাগে তা না, আমরা আবির দিয়ে রঙিন হই। সেটা মানে প্রকৃতিও আমাদের উজাড় করে দেয় রং। পলাশ লাল হতে থাকে, লাল থেকে লাল হয়। তারপর তোমার কৃষ্ণচূড়া ভরে থাকে, শিমুল পলাশ, মানে সবাই যেন মানে অনেক উদার হয়ে যায় তখন। একদম। আচ্ছা, বসন্ত মানেই আমাদের কাছে বসন্তের মূল কেন্দ্রে আছে রাধাকৃষ্ণ, সবাই জানি। তো বসন্তের হোলি উৎসবে রাধাকৃষ্ণকে দোলায় বসিয়ে আমরা আবির দেই, তারপর ভোগ দেই, পুজো করি। তো সেটার প্রেক্ষাপটেই আমার প্রথম কবিতাটি। একদম। এখনো বসন্ত নামে, কবিতার নাম। এখনো বসন্ত নামে মনেরই বৃন্দাবনে, এখনো দুচোখ খোঁজে প্রেমময় সেই বাসিকে, কখনো কদম গাছে, কখনো চৌমাথাতে। এখনো বসন্ত নামে মনের ওই বৃন্দাবনে, এখনো মন যমুনায় অবিরাম ঢেউ আসে যায়, থই থই কানায় কানায় কখনো বা ছলকে ওঠে। এখনো বসন্ত নামে মনের এই বৃন্দাবনে, বসন্তের সন্ধ্যাবেলায় উতলা মন যে হারায়, কখনো কদম তলায়, কখনো খেয়া ঘাটে। এখনো বসন্ত নামে মনের এই বৃন্দাবনে। মানে বসন্তটা আমরা যতই মডিফাইড হই, কিন্তু বসন্তই রয়ে গেছে, প্রেম রয়ে গেছে। একদম ৯ থেকে ৯০ সকলের মনে বসন্ত নিয়ে আসে একটা আনন্দের দোলা। বসন্ত সবার জন্য আসে, চলে যায়, আবার আমরা প্রতীক্ষায় থাকি বসন্তের রঙে রঙিন হতে। সে বসন্তের কিছু কিছু স্মৃতি কি তোমার মনে পড়ে ছোটবেলা থেকে বড় হয়ে ওঠা? একদম। বসন্ত তুমি বললে এই যে ঋতুরঙ্গের শেষ যে ঋতুটা, সেই বসন্ত ঋতু আসে রাজার মতন। তাই তো আমরা ঋতু রাজ বলে থাকি বসন্তকে। আর এই বসন্তকে মানে সবার মনে কোঠায় কোনো না কোনো স্মৃতি ছেড়েই যায়। কারণ বসন্ত মানে প্রেম ভালোবাসা, সবার হৃদয়ে কিছু না কিছু ছোঁয়া লাগে। তো বসন্ত নিয়ে ছোটবেলায় আমরা তো পিচকারি দিয়ে খেলতাম। হ্যাঁ, ছোটবেলায় প্রথম দিন তো ঠাকুরের দোল উৎসব যেটা হয়, ঠাকুরকে ছোঁয়ানো হতো, পুজো দেওয়া হতো, প্রত্যেক ঘরে ঘরে পুজো দেওয়া হয়। আর পরের দিন হয় আমরা মানে রং খেলা।
পরের দিন কখন বাবা আবির নিয়ে আসবে, কখন আমরা বেরোবো, তখন তো পাড়ায় বাচ্চারা খুব মেলতো। এখন যেমন না নিউট্রাল ফ্যামিলির মতো ছিল একদম, হ্যাঁ, তখন তো সবাই মিলে আনন্দ, সেটা আজকের বাচ্চারা কিন্তু মিস করে। তো সেটা আমরা সবাই মিলে গ্রুপ হয়ে মানে রং দিতাম, পিচকারি দিতাম, তারপরে ওই বেলুনের মধ্যে রং গুলে দিয়ে তারপর রাস্তায় মানুষকে ঢিল দেওয়া, সে একটা আনন্দের মুহূর্ত, ভীষণ আনন্দ। আর কেউ রাগও করতো না, এটা একটা মানে ভীষণ আনন্দ ছিল, সেটা আমরা মিস করি এখন। কিন্তু তারপরেও যা আছে এখনো ভালো লাগে। এখনো বসন্তের যেটা সাহিত্য সংস্কৃতির জগৎ তো সবসময় রবীন্দ্রনাথকে ঘিরে, কবিগুরুকে ঘিরেই আমরা আছি। তো কবিগুরুর শান্তিনিকেতন আর বসন্ত উৎসব অঙ্গাঙ্গিভাবে জড়িত, আমরা সবাই জানি। আর বসন্ত উৎসব এখন দেখো যে পাড়ায় পাড়ায় ক্লাবে ক্লাবে হচ্ছে, একটা রেভলিউশন চলে আসছে, যেটা হয়েই থাকে, আজকে এখানে তো কালকে এখানে, সারা মানে পুরো বসন্তকালটা বসন্ত উৎসব হচ্ছে। তো এই শান্তিনিকেতনে এই প্রথম যে বসন্ত উৎসবটা আর কি, সেটা কিন্তু চালু করেন রবীন্দ্রনাথের কনিষ্ঠ পুত্র সমীন্দ্রনাথ ঠাকুর 1907 সালের 17 ফেব্রুয়ারি বসন্ত পঞ্চমীতে তিনি প্রথম মানে এই রঙকে ভাগ করে দিয়ে আনন্দকে ভাগ করা, এই যে বসন্ত উৎসবটা বা দোল উৎসব, সেটা তিনি প্রথম চালু করেন। তো পরবর্তীকালে রবীন্দ্রনাথের হাত ধরে সেটা আরেকটু পরিবর্তিত হয়ে পরিমার্জিত হয়ে সেটা বসন্তকালীন দোল উৎসবের রূপ পায়। তো সমীন্দ্রনাথ ঠাকুর ওই প্রথম যে বসন্ত উৎসব প্রচলন করেছিলেন, সেখানেই গেয়ে উঠেছিলেন যে গানটা আমার ঠিক মনে পড়ছে না, তখন প্রথমেই মানে ওই রবীন্দ্রনাথের গাওয়া ওই গানটা করেছিলেন আর কি। আচ্ছা। তো রবীন্দ্রনাথ পরবর্তীকালে ওই যে ওই একই লাবণ্যে পূর্ণ প্রাণে এসো হে আনন্দে বসন্ত সমাগমে। তো এই গানটা পরবর্তীকালে রবীন্দ্রনাথের হাত ধরে বসন্ত নতুন রূপে ফিরে আসে। তখন রবীন্দ্রনাথ মানে তৎকালীন সময়ে শান্তিনিকেতনে গান, কবিতা, নাচের মাধ্যমে, নৃত্যের মাধ্যমে, আবিরের মাধ্যমে বসন্ত উৎসব পালিত হতো। তো সেটা আজও আমরা করে আসছি। এই যে বাচ্চাদের কথা যখন বললে বা রবীন্দ্রনাথের কথা বললে, আগে যে আমরা বসন্ত উৎসব বলো বা যে কোনো পুজো পার্বণ যেভাবে আমরা উদযাপন করতাম, এখনের যে বাচ্চাগুলো সেগুলো কি মিস করে বলে তোমার মনে হয় যে আগের সে আনন্দটা ওরা কোথাও গিয়ে কিছুটা হলেও ব্যাঘাত ঘটছে বাচ্চাদের ক্ষেত্রে? আসলে আমরা মানে এমন একটা জেনারেশন যা অনেক কিছু দেখেছি, আমরা সেটাও দেখেছি। আমরা রেডিও থেকে শুরু করে রেডিও, তারপর টেপ রেকর্ডার, এখন আবার তারপর দেখলাম টিভি, এখন আবার দেখি মোবাইল। আমরা অনেক কিছু দেখেছি। আবার বাচ্চারা তো এগুলো পরের জেনারেশন তো এগুলো দেখেইনি, তারা কি মিস করে না মিস করে, ওরা তো প্রথম থেকে মানে ছোটবেলা থেকে দেখে আসছে মোবাইল। ওটা তো ওইটা পায়নি, কিন্তু ওরা যদি ওইটাও পেতো এটাও পেতো তাহলে মিস করতো। কিন্তু ওরা তো মানে ছোটবেলা থেকেই মোবাইল নিয়ে অভ্যস্ত, কাজেই ওরা এভাবেই এটার মধ্যে আনন্দ খুঁজে পায়। একদম। এই যে কবিগুরুর কথা যখন বললে, যে তোমার যে কবিতা লেখা বা কবিতা পাঠ, সেটা কখন থেকে শুরু, মানে কত বছর বয়স বা কিভাবে ইন্সপিরেশন পেলে তুমি এই জগৎটার সাথে যুক্ত হওয়া? এই জগৎটা আসলে আমার বাবা ছিলেন স্বর্গীয় মৃণালকান্তি কর, তিনি ছিলেন দৈনিক সংবাদ পত্রিকার জয়েন্ট এডিটর। তো তিনি আগাগোড়াই লেখালেখি সাহিত্য বিভাগটা দেখতেন। আচ্ছা। তো বাবার কাছে আসতো যে তদানীন্তন সময়ের সাহিত্যিকরা যাদের কবিতা গল্প পড়ে আমরা ঋদ্ধ হই এখনো, আর ঋদ্ধ হবে আগামী প্রজন্মের পর প্রজন্ম ঋদ্ধ হবে, যেমন সুবিমল রায়, তারপর বিকট চক্রবর্তী, রামেশ্বর ভট্টাচার্য, ওনারা আসতেন। তো ওনারা ছোটবেলা থেকেই আমাদের ড্রয়িং রুমে একটা এরকম আড্ডা বসতো, তো প্রতিদিন বসতো সেই আড্ডাটা। আর সেটার মধ্যে কি না আলোচনা হতো, কোথাও রবীন্দ্রনাথের বসন্ত চর্চা, তো কোথাও নজরুল কেন বিদ্রোহী কবি, নজরুল কি কবি, বিদ্রোহী নাকি সাম্যবাদী, সেটা নিয়ে তর্ক। আবার কেউ বলতো না নজরুল শুধু বিদ্রোহীও নয়, ভালোবাসার কবিও। তো এইটা নিয়ে নানা ধরনের মানে কথাবার্তা শুনতে সেই পরিস্থিতিতেই আমার বেড়ে ওঠা আর কি।
তো সেজন্য কোনো একটা সুপ্ত অবস্থায় তো ছিলই কবিতা লেখা, তো কিন্তু সেটা ছোটবেলায় প্রকাশ পায়নি। আচ্ছা, আমার মেয়ের জন্মের পর তারপর তখন আমি ধীরে ধীরে একটু রিলিফও হলাম যে মেয়ের কিছুটা বড় হলো, তখন একটু সময়ও পেলাম, তখন মানে তখন থেকে লিখছি আর কি। লিখছো, তেমনই একটা কবিতা এখন আবার আমরা শুনে নেই, দর্শকরা সবাই মিলে। আজ বসন্ত ছাড়া আর কিছু বলছি না, না একদম শুধু বসন্ত নিয়ে। দেখো তোমরা ডেকেছো, আমি বসন্তের শাড়ি পরে এসেছো, রঙে রঙিন হয়ে, শাড়িটাও রঙে হয়ে রঙিন হয়ে গেছে। তো বসন্তের কবিতা একটা পড়ছি, এটা একটু কবিতার নামই অন্য বসন্ত। বসন্তকে তো নানা চোখে দেখে, আবার আবার বয়স অনুযায়ী আমরা যে কোনো কিছু মানে দেখার ভঙ্গিটাও অন্যরকম হয়, তো সেটাই আমি একটু বলতে চেষ্টা করছি আর কি। কবিতার নাম অন্য বসন্ত। বসন্ত আর আসে না তেমন করে, বসন্ত আর আসে না তেমন করে, শ্রাবণটারও ভাসান ভাসান মন, নিষিক্ত পংক্তিরা কেবলই ওড়ে, এ যেন বাতাসের প্রহসন। মাঝে মাঝে দোলা দেয় বইকি রাত বিরেতের আলিঙ্গন, আবার বুদবুদের মতন হারিয়েও যায় যদি হয় প্রতিক্ষণের নিরীক্ষণ। তাই প্রেম রসে আর মন ভেজে না, এ সৃজন শুধুই আত্মকথন। মন্দিরের ঘণ্টায় বসন্ত দোলে, বলে ভালোবাসা চিরন্তন, ভালোবাসা চিরন্তন। বাহ, দারুণ লাগলো আমাদের। সত্যি বসন্ত মানে ভালোবাসার একটা টান অনুভূতি। সে হতে পারে অনেক ধরনের ভালোবাসা, ভালোবাসা সব রকমই সুন্দর, একদম গাছের সাথে ভালোবাসা, প্রকৃতির সাথে ভালোবাসা, সব মিলে একটা নিবিড়। আর বসন্ত মানে আরেকটা ব্যাপারও, বসন্ত দেখো সর্বধর্মের সান্নিধ্যেই উৎসবের প্রাপ্তি, একদম। তাই বসন্ত কি কিন্তু শুধু মানে হিন্দু ধর্মের মধ্যেই আছে সেটা নয়, ধর্মের মানে গণ্ডি পেরিয়ে সেটা সব ধর্মের মানুষ, সারা ভারতবর্ষের মানুষ আমরা এখন পালন করি। কোথাও হোলি, কোথাও দোল, মানে এক এক জায়গায় মানে এক এক রকম নামে ডাকা হয়ে থাকে, কিন্তু এই বসন্তে আমরা রঙে রঙিন হই পুরো ভারতবাসী। একদম। এই কবিতা আবৃত্তি যে লেখা, তোমার স্বরচিত কবিতা, এই সংসার, মেয়ে বলেছ, বড় হয়েছে, সবকিছু সামলিয়ে এই কবিতা লেখা বা আবৃত্তি করা, এই সময়টা কি করে ম্যানেজ করো? দেখো, আমি যদি মানে এখনের কথা বলি, এখন তো আমি অনেকটা ফ্রি, কারণ মেয়ে এখন ইয়েতে চলে গেছে, পড়তে চলে গেছে, এখন অনেকটা ফ্রি মানে এই বছর থেকে। কিন্তু এতদিন তার ফাঁকে আমাকে মানে একটা হলেও কবিতা লিখতেই হবে দিনে, দিনে একটা হলেও কবিতা লিখতে হবে। তো সেটা সন্ধ্যার সময় হতে পারে, দুপুরেও হতে পারে, রাতেও হতে পারে, যে কোনোভাবেই আমি মানে সময় বের করেই ফেলতাম। বলে না যে ঝোঁক থাকলে মানে হয় কোনোভাবে হয়ে যায়, সময়ের অভাব হয় না। তো সেরকম ভাবে কোনো না কোনো ভাবে মানে এটা আমার এই সময়টা আমার নিজের জন্য। সবসময় তো সংসারের জন্য করছি, মেয়ের জন্য করছি, কখনো হাজবেন্ডের জন্য করছি, কখনো অন্যের জন্য করছি, আত্মীয় স্বজনের জন্য করছি, কিন্তু ওই সময়টা আমার একদম নিজের। না, সেটাই, প্রচেষ্টা যদি থাকে তাহলে সবকিছুই সম্ভব। তো বসন্তের এই আবাহে এই যে নিত্য নতুন কবিতা আমরা দেখি পাবলিশ হয়, এই বছর কি কি কবিতা তোমার প্রকাশনা এসেছে? এই বছরটা না, এই বছর আমি প্রতি বছর বইমেলাতে একটা করে কবিতার বই বের করি আর কি। তো এই বছর আমি ছিলাম না, তখন আমি মেয়ের কাছে ছিলাম যখন বইমেলা হচ্ছিল আর কি। তখন এই বছর আমার তার জন্য আমি পেরে উঠতে পারিনি। তো এই বছর মানে বইমেলাতেই যেহেতু পারিনি, তো এই বছর মানে করব না, সামনের বইমেলায় আমি একটু বড় করে করব, কিংবা এমন হতে পারে যে দুটো বই প্রকাশ করা যায়। হ্যাঁ, একদম একদম। বসন্ত উৎসবে আমরা বিভিন্নভাবে আনন্দ উপভোগ করি, পলাশ ফুল ফোটা, লাল হওয়া, সবকিছু মিলিয়ে একটা অন্যরকম একটা অনুভূতি দিয়ে যায়। সে অনুভূতি দিয়ে কবিতা লেখা বা কবির মনে যে একটা ভাব আবেগ, সে বিষয়টা তুমি কিভাবে দেখো? সে ভাব আবেগ থেকে আসে, প্রকৃতি থেকে আসে, না নিজে থেকে তোমার কবিতাগুলো নিজের থেকে চলে আসছে একের পর এক? দেখো, বসন্ত নিয়ে আলোচনা করতে বসেছি
বসন্ত মানে প্রেম ভালোবাসা, আর প্রেম ভালোবাসা হলো মানে আমাদের সমস্ত আবেগের মধ্যে শ্রেষ্ঠ আবেগ। আমাদের যতগুলো আবেগ আছে, দুঃখ, বিরহ, যত কিছু আবেগ, রাগ, যত কিছুই আছে, সবকিছুর মধ্যে সবচেয়ে সুন্দর আবেগ হলো প্রেম ভালোবাসা। তো আমার প্রেম ভালোবাসার ব্যাপারটাই আমার মধ্যে বেশি আছে, মানে আমার কবিতার মধ্যে বেশি চলে আসে। তাই আমার কবিতার 80% দেখবে বসন্ত রিলেটেড। হয় বসন্তর উল্লেখ আছে, কোথাও উল্লেখ নেই, কিন্তু মেইন হলো প্রেম ভালোবাসাটা আছে। আচ্ছা, বসন্ত নিয়ে যখন কথা হচ্ছে, মন্দাকান্ত সেনের বসন্ত উৎসব কবিতাটি একটু পড়ে শোনাচ্ছি। বসন্তকাল আসলে পরে গাছগাছালির মজা, সবাই মিলে উড়িয়ে দিল কিশলয়ের ধ্বজা। সেজে গুজে চলল সবাই উৎসবে যোগ দিতে, শিমুল পলাশ সবার মাথায় টুকটুকে লাল ফিতে। কৃষ্ণচূড়ার আগুন রঙের পল্ল চুড়িদার, রাধা চূড়ার মতন আছে স্বর্ণকুড়ি কার। জারুল পারুল ভাই বোনেতে করছে কি হাঙ্গামা, ওদের যে চাই গোলাপি আর বেগনি রঙের জামা। আলোকসজ্জা নইলে কি আর তেমন শোভা খোলে, অমল তাসের ডালে সোনার ঝাড় লণ্ঠন দোলে। মুখ লুকিয়ে শুকিয়েছিল মাদার গাছের ডাল, দক্ষিণ হাওয়ার খবর পেয়ে সাজলো লালে লাল। ভিনদেশি এক অতীত এলো, শাকিন মাদুরাই, নামখানি তার ছায়াতরু, রূপের সীমা নাই। রুদ্রপলাশ নামটি কত কঠিন এবং ভারী, কমলা রঙের পাগড়ি তাহার কেমন মনোহারি। তেমনি তর নানান সাজে সেজে সকল গাছ, সবাই মিলে করল শুরু মহোৎসবের নাচ। নাচে গানে খুশির তানে উঠল সবাই মেতে, কেউ দেখেনি দূরের মাঠে কে ছিল ওত পেতে। হিংসুটে এক কালবৈশাখী হঠাৎ এলো তেরে, ছাপিয়ে পড়ে গাছগাছালির সজ্জা নিল কেড়ে। ফেললো ছিঁড়ে নতুন জামা, ঝাঁকিয়ে দিল চুল, পথের ধুলোয় লুটিয়ে দিল সদ্য ফোটা ফুল। ধ্বংসলীলা সাঙ্গ করে উধাও হলো শেষে, কেন এমন পক্ষ এলো হাসি খুশির দেশে। আসলে কি এমনি করেই জীবন ধারা বয়, সুখের ভীষণ কাছেই থাকে দুঃখ পাবার ভয়। ফুল ফোটানোর মাসেই আসে কালবৈশাখীর হানা, বিপদ কোথায় লুকিয়ে থাকে যায় না তাকে জানা। তাই বলে কি শিমুল পলাশ ফুটবে না আর কাল, রাত পোহলেই উঠবে ভরে কৃষ্ণচূড়ার ডাল। হিংসুটে ঝড় আজকে যাদের হাত পা দিল ভেঙে, কালকে তারাই নতুন রঙে উঠবে আবার রেঙে। না হয় আবার ঝড়ের হাতে দুঃখ পেতে হবে, ফুল ফুটিয়ে যাবেই তারা বসন্ত উৎসবে। ফুল ফুটিয়ে যাবেই এরা বসন্ত উৎসবে। বাহ, দারুণ দারুণ দারুণ। আমার তো মনে হচ্ছিল কবিতাটা আরো শুনি আরো শুনি আরো শুনি। সত্যি বসন্ত এত ভালো একটা অনুভূতি, সেই বসন্ত কথাটা দিয়ে মনে একটা নতুনত্বের একটা দোলা দেয়। একদম একদম। বসন্ত আসলে প্রকৃতি আমাদের মনে একটা রং ঢেলে দেয়, যেন একটা আনন্দ ঢেলে দেয়। যে বসন্ত, বসন্ত মানে মনকে মনের দিন, বসন্ত মানেই বন্ধু বান্ধব চায় মন, হ্যাঁ, একা ঘরে মানে ঘরের মধ্যে বসে থাকতে ইচ্ছে করে না। বসন্ত মানে আনন্দ ফুর্তি, একটু আবিরের ছোঁয়া, একটু নাচ গান, সবকিছু সবকিছু। এবার তো বই প্রকাশনা হলো, কিন্তু এই বসন্তটা কি করে কাটালে? বসন্তে আমি আগরতলাতেই ছিলাম। বসন্তের যতগুলো বসন্ত উৎসব হয়েছে, আমন্ত্রণ পেয়েছে, আমি একটাও মিস করিনি। সবগুলোতে গেছি। কবিতা পাঠ, নাচ গান এগুলো তো হয়েই থাকে, এগুলোতে অংশ নিয়েছি, মানে খুব এনজয় করেছি বসন্তটা একদম। হ্যাঁ, এই যে বসন্ত যাবে আবার, এটাও একটা প্রাপ্তি। তোমরা আমায় ডেকেছো, অনেক ধন্যবাদ সন্দন কর্তৃপক্ষকে যে বসন্ত ডাকে সাড়া দিয়ে আমাকে ডাকা হয়েছে, তার জন্য এলাম আমি। একদম বারবার আসবে, বারবার
দর্শকরাও তোমাকে উপভোগ করবে, এত নিত্য নতুন সুন্দর সুন্দর লেখা আমরা শুনতে পারবো, কবিতা পাঠ শুনতে পারবো। এটাও বসন্তের এই কবিতা পাঠ দিয়ে দর্শকরাও সে বসন্তের সে আমেজটা, সে যে একটা অনুভূতি সেটা উপলব্ধি করতে পারবে। এটাও কম কি, এটাও তো অনেক সকলের প্রাপ্তি। সে বসন্ত নিয়ে যে লেখালেখি, সে তোমার স্বরচিত কবিতাগুলি পড়ো নাকি এ ব্যতীত অন্য কোনো কবির লেখা পড়তে ভালো লাগে? আমি কবিতা আবৃত্তিও করি, মানে অন্য কবির ভালো ভালো লেখাগুলো ভালো লাগে। তারপর নিজের স্বরচিত কবিতা তো পড়ি। আর কোন কবির লেখা তোমার পড়তে ভালো লাগে? সকলের তো একটা প্রিয় কবি থাকে। হ্যাঁ হ্যাঁ, কবির কথা উঠলে তো কবিগুরুর কথা সবার প্রথমে, সর্বকালের চিরদিনের আধুনিক কবি আসবেই, রবীন্দ্রনাথ তো আসবেই। তো কবিগুরু ছাড়া তারপর ধরো জয় গোস্বামী কবিতা ভালো লাগে, মন্দাকান্ত সেনের কবিতা ভালো লাগে এরকম। তারপর আরণ্যক বসুর কবিতা ভালো লাগে। একদম। কবিতা পাঠ করতে আসলে কবিতা পাঠ এমন একটা জিনিস সব রকম অনুভূতিকে ব্যক্ত করতে পারে। সেই মানে কবিতাটা কখন আমাদের হয়, কবিতা কখন আমাদের ভেতর থেকে বের হয়, মানে মনের যখন আবেগগুলো থাকে, তখন যদি মনটা দুঃখে ভরা থাকে, দুঃখের কবিতা ছাড়া কিছু লিখতে পারবো না। তখন যদি মনে আনন্দ থাকে, আনন্দের কবিতা ছাড়া কিছু লিখতে পারবো না। তুমি আমাকে জোর করে বলো না দিদি একটা দুঃখের কবিতা লিখে দিতে হবে, আমি পারবোই না। হ্যাঁ, মনে যখন যেটা থাকে সেই আবেগগুলোকে তুলে ধরাই কবিতা। হ্যাঁ, মনের আবেগ অনুভূতি সেগুলোকে বহিঃপ্রকাশ কবিতা মানেই অনেকটা মনের আবেগ, মনের ভালোবাসা, মনের দুঃখ সবকিছুর বহিঃপ্রকাশ কবিতার মাধ্যমে হয়। বা আমরা যখন একা থাকি, মন খারাপ থাকে, তখন দুঃখের কবিতা শুনি, ঘুমিয়ে থাকি, ভালো লাগে, তখন মনে হয় হ্যাঁ এটাই বোধহয় বাস্তবতা। সেটাই। আর সুখে থাকলে সুখের কবিতা, যখন যার মুড যেভাবে কাজ করে, মনের উপরে কবিতা। তো এই প্রসঙ্গে ফাগুন তো চলে যাচ্ছে একদম। হ্যাঁ, তো ফাগুনের একটা কবিতা হয়ে যাক। একদম। কবিতার নাম ফাগুন হাওয়া, স্বরচিত কবিতা। এসছিল যে ফাগুন হাওয়া সেই বিকেলে, বাউল সুখের নদীটাকে সঙ্গী করে, বিকেলটাকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলেছে হৃদয় ফ্রেমে। প্রতিদিনই ছাদে আমার বসন্ত নামে ভোর প্লাবনে, মেঘ নেমেছে উঠোনে তোমার, যতই ভাবো ঈর্ষা করি, সাক্ষী আছে ফাগুন হাওয়া হৃদয় আজ হরিয়ালি। বসন্ত তার স্বমহিমায় উজাড় করে সামনে এলো, ঘূর্ণিঝড়ের সংকেতটা হৃদয় থেকে বিদায় নিল। এসছিল যে ফাগুন হাওয়া সেই বিকেলে, বাউল সুখের নদীটাকে সঙ্গী করে। চলে যাচ্ছে ফাগুন, সেই ফাগুন চলে যাচ্ছে, এটাও একটা দুঃখের অবশ্যই। মানুষ, আমরা সকলে বসন্তের জন্য, ফাগুনের জন্য অপেক্ষায় থাকি। ফাগুন চলে গেছে, চৈত্র এসেছে, বসন্তের হাওয়া এখনো আছে, তবে শেষের দিকে মানে আমাদের জানান দিয়ে দিচ্ছে এখন গরম কিছুটা ঢুকে গেছে। তো বসন্ত আস্তে আস্তে ম্লান হয়ে যাচ্ছে, আস্তে আস্তে বিদায় নেবে আমাদের কাছ থেকে। তো সেটাও আমাদের একটা দুঃখের ব্যাপার। যাই করছে বসন্ত। সেটাই। এই যে বসন্তের আসা যাওয়া, এটা তো চিরন্তন থাকবে। প্রতি বছর বসন্ত আসবে, বসন্ত যাবে, আর আমরা ওত পেতে বসে থাকি, বসন্তের জন্য অপেক্ষায় থাকি সারাটা বছর। কখন আসবে বসন্ত, কবে দোলা দেবে মনে রঙের দোলা, কবে রঙের দোলা দেবে, কবে ভালোবাসার মানুষটাকে আমরা দেখতে পাবো বসন্তে। এরকম মানে বসন্ত এলেই মনটা একটা অন্যরকম হয়ে যায়। কবে একটু ঘুরবো ঘাড়বো, কবে একটু বন্ধুদের সঙ্গ পাবো, কবে আমরা একটা চার আড্ডায় বসবো, চার আড্ডায় একটু তোমার কবিতা গল্প নিয়ে একটু মানে আড্ডা হয়ে যাবে। চার আড্ডাই বলো আর তুমি ডিনারই বলো, সেখানে সাহিত্য তো চলেই আসে। হ্যাঁ, সাহিত্য চলে আসবে, কবিদের প্রবেশাধিকার মানে সব জায়গাতেই উন্মুক্ত। কবিদের কথা চলে আসবে, কোন কবি কিভাবে লিখেছে, কবিগুরুর কথা চলে আসবে, বিদ্রোহী কবির কথা চলে আসবে, সব মিলেই আড্ডা। কবিতা মানে একটা অনুভূতি। কবিতা মানে বসন্ত ছাড়া যেমন কবিতা হয় না, বসন্ত কবিতা
যে কোনো কবিরই বসন্ত নিয়ে ভালোবাসা নিয়ে কবিতা লেখার যে একটা কোনো কবির বসন্ত নিয়ে কবিতা নেই সেটা হতেই পারে না। বসন্ত মানে কবি, কবি মানে বসন্ত। কোনো কবি এমন অনেক কবি আছে যাদের ট্র্যাজেডির কবিতাটা বেশি আসে, মানে দুঃখের কবিতাটা, অনেকেই বলে দুঃখ হলো কবিতার মানে মূল রস। দুঃখটা আমরা গভীরভাবে প্রকাশ করতে পারি, যতটা মানে দুঃখ যেভাবে প্রকাশ করতে পারে অন্য কিছু তেমন ভাবে প্রকাশ করতে পারে না, এটা অনেকের বক্তব্য। তো আমি বলবো যে মানে যারা দুঃখের কবিতা লিখে ওদেরও বসন্তের কবিতা নেই এমন হতেই পারে না। মানে বসন্ত নিয়ে সব কবিরাই থাকবে, ভালোবাসা থাকবে, ভালোবাসা চিরন্তন। বসন্তের থাকবে না এমন কবিতা লেখনী হয় না। সবকিছু বসন্ত রিলেটেড। বিশেষ করে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বসন্ত নিয়ে ভালোবাসার কবিতা তো শেষ নেই, অপরিসীম। আমাদের শিক্ষাই ওখান থেকে শুরু, কবিগুরু থেকে আমাদের শিক্ষাটা শুরু। সব রকমের অনুভূতি কবিগুরু দিয়ে শুরু আমাদের। আমাদের দেখো, আমাদের দুঃখ, রাগ, ক্ষোভ যত কিছুই ইয়ে করি, কিন্তু আমরা আশ্রয় নেই সেই কবিগুরুর কাছে। কবিগুরুর গানে, কবিতা তুমি গুনগুন করতে করতে তোমার সেই গান চলে আসবে। দুঃখের মধ্যে থাকলে দুঃখের একটা গান চলে আসবে কবিগুরুর কবিতায়। তো কবিগুরু তো আমাদের বাঙালির আইকন। একদম আমাদের শেষ ভরসা কবিগুরু। আগেকার দিনের কবিতা পাঠ বা কবি লেখনী আর এখনকার দিনের যে লেখক, নতুন নতুন লেখক উঠে আসছে, কবিরা উঠে আসছে, সে তোমার কি মনে হয় যে আগেকার দিনেটাই ভালো ছিল বা এখনকার আরো মডিফাই হচ্ছে? এর মধ্যে কি কোন তফাৎ আছে, কি দেখা যায় কোনো কিছু? সত্যি কথা বলতে কি, যে মডিফাইড ব্যাপারটা, কবিগুরু যা লিখে গেছেন, আগের দিন বলতে তো কবিগুরু লিখে গেছেন অনেক কিছু, তো কবিগুরুকে ছাপিয়ে তো যাওয়ার কারোর স্পর্ধা হয়নি না এখনো পর্যন্ত। না যে কবিগুরুর বাইরে গিয়ে কিছু লিখবো, এখনো পর্যন্ত কোনো কবির জন্ম হয়নি। একদম সেটাই তো, সেই বিভিন্ন রসগুলি বিভিন্ন ভাবে প্রকাশ করায়, সেটাই আর কি। আর আধুনিক কবিতায় আমরা দেখতে পাই যে গদ্যের ইয়ে থাকে বেশি, ছন্দটা কম থাকে। সেটাও একটা ছন্দ, যে গদ্যের মাধ্যমে যে ইয়ে করা হয়, তো সেটাই গদ্য কবিতায় আমরা বেশি দেখতে পাই। তো সেটাও সুন্দর। নিত্য নতুন কবিরা উঠে আসছে, তাদের সম্বন্ধে যদি কিছু বলো, দর্শকরা এতে উপকৃত হবেন। আমি বলবো, নিত্য নতুন কবিরা উঠে আসছেন। কবিতার তো একটা রেভলিউশন হচ্ছে, যেটা বেশ মানে কিছুকাল আগেও হতো না। এখন নিত্য নতুন কবিরা চলে আসছে। আমরা নতুন নতুন কবিদের হাত ধরে অনেক সুন্দর সুন্দর কবিতা পাচ্ছি, সেটা খুব ভালো লক্ষণ। একদম ভীষণ ভালো, আমাদের মানে বড় প্রাপ্তি এটা। একদম নতুন নতুন প্রজন্ম ধীরে ধীরে অগ্রসর হচ্ছে। তারা যে অন্যদিকে ডাইভার্ট না হয়ে কবিতায় চলে আসছে, সাহিত্যে চলে আসছে, এটা বিশাল প্রাপ্তি আমাদের। আগেকার দিনে কবিতা পাঠ অতটা গুরুত্ব দেওয়া তেমন হতো না। এখন দেখো টিউশন নেওয়া হচ্ছে কবিতা পাঠ শেখানোর জন্য। এই যে একটা প্রসেস, আমরা মা বাবারা ভর্তি করছে নিয়ে, মানে পড়ার সঙ্গে পড়াশোনা করো সেটা ঠিক আছে, কিন্তু সঙ্গে কবিতায় ভর্তি করছি, গানে ভর্তি করছি, নাচে ভর্তি করছি। সেটা কি? সেটা আমাদের সংস্কৃতিকে ধরে রাখার জন্য। সেটা তো একটা আমি বলবো এটা বিশাল প্রাপ্তি। কেন আমরা ভর্তি করছি? এটা তো আমাদের সংস্কৃতিটাই ধরে রাখার জন্য। আজকে ইংলিশ মিডিয়াম পড়ছে ঠিক আছে, কিন্তু কিন্তু রবীন্দ্রনাথের একটা যখন নৃত্য পরিবেশনা করে বা করে, এই রবীন্দ্রসঙ্গীত একটা পরিবেশনা করে, ওরা পারে, কিন্তু পারে। কিংবা রবীন্দ্রনাথের একটা কবিতা আবৃত্তি করে কত সুন্দর লাগে। খুব ভালো লাগে। এই যে ডেভেলপমেন্টটা যে আমাদের মধ্যে আসছে, আগেকার দিনে কবিতা শিখবো টিউশন নিয়ে ওটা হতো না। এখন হচ্ছে কবিতা পাঠ শেখার জন্য ভর্তি হচ্ছে বাচ্চাদের। ছোট ছোট বাচ্চারা কি সুন্দর কবিতা পাঠ করছে স্টেজে উঠে, সে একটা অগ্রসর হচ্ছে আমাদের সমাজটা। এটাকে অবশ্যই আমরা সাধুবাদ জানাবো। একদম সে ছোট ছোট যে কলিগুলি ফুটছে ধীরে ধীরে, কবিতার দিকে বলো বা আস্তে আস্তে লেখনী ধরছে, একটু বড় হওয়ার পর একটু লিখতে চেষ্টা করছে। সে ছোট্ট ছোট্ট শিল্পীদের তুমি কি বলবে যে ওরা আরো কিভাবে উন্নতি করতে পারে, কিভাবে ওরা একটু কোন দিকে একটু মনোযোগ সহকারে দেখলে ওরা আরো একটু ভালো করতে পারবে? দেখো, আমাদের প্রত্যেকের মধ্যে কোনো না কোনো প্রতিভা আছেই। কারোরটা বিকশিত হয়, কারোরটা হতে পারে না নানা কারণে। তো আমাদের বাবা মাদের উচিত, আমার মনে হয়, যে বাচ্চাদের মধ্যে কোন কোয়ালিটিটা আছে
কোন প্রতিভাটা আছে সেটা মানে অন্বেষণ করে সেটা একটু করার, ডেভেলপমেন্ট করার চেষ্টা করার। একদম, এটা তো আমরা গার্জিয়ানরাই করব, অভিভাবকরাই করব। না হলে বাচ্চারা তো আর বুঝতে পারবে না ওদের মধ্যে কোন প্রতিভাটা আছে। সেই, আর প্রত্যেকের মধ্যে কোনো না কোনো প্রতিভা থাকেই। একদম, সেই তো প্রতিভা বিকাশ চর্চার মাধ্যমে হয়, যত বেশি চর্চা তত বেশি বিকাশ। সে কবিতা পাঠ বলো আর নাচ গান সবকিছু একটা সাধনার বিষয় আছে সবকিছুতে। কথা কথায় বলে থেকে অনভ্যাসে বিদ্যার আস, একটা অভ্যাসের একটা চর্চার ব্যাপার থাকেই, অভ্যাসের ব্যাপার থাকে। তো সেই বিষয়ে আরেকটা কবিতা শুনে নেব এখন তোমার কণ্ঠে। ঠিক আছে, বসন্ত নিয়েই বলি। বসন্ত নিয়েই আজকে, তো বসন্ত ছাড়া কিছু কথা হবে না। বসন্তের ভোরের আলো কবিতার নাম। এক ফাগুনের দক্ষিণ হাওয়ায় পলাশ যখন আগুন ছড়ায়, ডাকছিলে যে হাত ইশারায়, কৃষ্ণচূড়া দোল খেয়ে যায়। জারুল পারুল হেসে ওঠে, কোকিলা যে কুহু ডাকে, ডিগবাজি খায় ফড়িং ঘাসে, উৎসবে সব মেতে ওঠে। এদিক সেদিক তাকাই ভয়ে, প্রাণ যে শুকায় ভর দুপুরে। ভাবছিলাম আজ কেমন করে যাই বলো তো সঙ্গোপনে। এমনি সব ভেবে ভেবে জীবনটা না শেষ হয়ে যায়, আশঙ্কাতে দিন চলে যায়। বসন্তের ভোরের আলো আবার স্বপ্ন দেখায়। সেই বসন্ত আবার নতুন করে স্বপ্ন দেখাই আমাদের। ঠিক, বসন্ত মানে স্বপ্ন দেখা, নতুন করে বাঁচা, পুরনোকে ভোলা, তিক্ততা ভুলে নতুন আনন্দে বাঁচা, মেতে ওঠা। সেই উদার হতে শেখায় আমাদের বসন্ত। বসন্ত মনটাকে বড় করে, সকলকে নিয়ে বাঁচতে শেখায়। সে যে একটা অনুভূতি, সে একটা ভালো লাগা, ভালোবাসা, সবাইকে নিয়ে থাকা, সে অনুভূতির নামই কিন্তু বসন্ত। সবাইকে নিয়ে থাকার মধ্যে যে আনন্দ, সেটার অনুভূতি হলো বসন্ত। আর তাই বোধহয় বসন্ত মানে বসন্তের জন্যই আমরা অপেক্ষা করি। বসন্ত এলে আমাদের মনটা অন্যরকম হয়ে যায়। তার জন্যই বসন্ত আমাদের শেখায় অনেক কিছু। আমরা প্রতিনিয়ত বসন্তের কাছ থেকে শিখতে থাকি। বসন্ত নিয়ে যেহেতু কথা হচ্ছে, বসন্তের কবিতা পাঠ করছে, বসন্ত নিয়ে বলছি। বসন্ত প্রত্যেক বছরই আসে যায় মানুষের, তার মধ্যেও কিছু তিক্ত অভিজ্ঞতাও থাকে মানুষের মনে। তো সেই বিষয়ে মানুষ যত বেশি, আমার মনে হয় ব্যক্তিগতভাবে, যে কবিতা পাঠ শোনার পর মনটা অনেক ভালো লাগে, ভালো কিছু লাগে, ভালো কিছু শেখা যায়, বা তিক্ত অভিজ্ঞতাগুলো ভোলা যায়। মনটা একটা ভালো কবিতা শুনলে, তোমার এমনি তো মনটা খারাপ লাগছে, একটা ভালো কবিতা শুনলে মনটা ডাইভার্ট হয়ে তখন কিন্তু মানে ওই দুঃখের মধ্যে মনটা পড়ে থাকে না, মনটা উঠে আসে। তাই বোধহয় উত্তরণের আরেকটা নামও বসন্ত। যে দুঃখ থেকে উত্তরণের আরেকটা নামও বসন্ত। সে বসন্ত আর বসন্ত, আজকে সত্যি শুধু বসন্ত আমাদের স্টুডিওতে বসন্ত হয়ে গেছে। দর্শকরাও, আর আমার মনে হচ্ছে আপনারা পাখির আওয়াজও শুনতে পাচ্ছেন। বসন্তে পাখির আওয়াজ হবে না, এটা তো হতেই পারে না। বসন্ত মানে পাখির আওয়াজ, কোকিলের সুমিষ্ট। বসন্ত মানে শুধু মানুষের জন্য আসে না, বসন্ত আসে ফুলদের জন্য, পাখির জন্য, পশু পাখি প্রত্যেকের জন্য। বসন্ত মানে পুরো প্রকৃতিকে উজাড় করে আসে বসন্ত সবার জন্যই আসে। প্রকৃতি তখন খিলে ওঠে আনন্দে। তো বসন্ত থাকবে, পাখিরা নাচবে না, গান গাইবে না, এটা তো হতেই পারে না। সে বসন্ত নিয়ে কথা বলছে। আমাদের স্টুডিও দর্শক বন্ধুরা আজকে বসন্তে ভরে গেছে। দিদির সাথে খুব ভালো লাগছে আড্ডা দিতে, কবিতা শুনতে। আরেকটা কবিতা শুনে আমাদের অনুষ্ঠানের প্রায় শেষের দিকে চলে এসেছে। তোমার আরেকটা কবিতা শুনে মোটামুটি আমরা বিদায় নেব। কবিতার নাম বসন্ত আছে। মেয়েটিকে দেখলেই জলাঙ্গি নদীটা ছুটে আসতো, আবাদ হতো ফসলের ক্ষেত। মেয়েটিকে দেখলেই চাঁদের আলো থই থই করত, হেসে উঠত প্রতিটি আনাচে কানাচে। মেয়েটিকে দেখলেই আকাশ আর সমুদ্রের দূরত্ব কমে যেত, হাপিত্যেশের দুঃখগুলি বিদায় নিত। মেয়েটিকে না দেখলে হাওয়ার ছন্দপতন ঘটত, অসহ্য লাগতো সব কিছু। মেয়েটিকে না দেখলে লন্ড ভণ্ড হয়ে যেত হৃদয়, ছাই উঠত এদিক সেদিক। মেয়েটির চোখের তারায় ছিল আলোর ফুলকি।
মেয়েটির কাছে বসন্ত আছে। একদম। খুব ভালো লাগলো দিদি, তোমার মূল্যবান সময়টা আজকে আমাদের দিলে, দর্শকদের দিলে। দর্শক আমার ভীষণ ভালো লাগলো যে আমি তোমাদের কাছে আসতে পেরেছি। আবারও ধন্যবাদ জানাচ্ছি সন্দন কর্তৃপক্ষকে আমাকে অনুষ্ঠানে ডাকার জন্য, বসন্তে ডাকার জন্য। আবারও বসন্তের রঙের ছোঁয়ায় আবারও একটু রঙিন হয়ে উঠলাম আমি। একদম, অনেক ধন্যবাদ তোমাকে মূল্যবান সময়টা বের করে। আমাকেও অনেক অনেক ধন্যবাদ। এতক্ষণ কি সুন্দর সুন্দর কথা আমরা বললাম, একটা কোয়ালিটি টাইম আমরা কাটালাম। সেই বসন্ত মানে কথার শেষ নেই, আড্ডার শেষ নেই। তারপরও আমাদের সময়সীমা সীমিত, সেই মধ্যে শেষ করতে হচ্ছে আমাদের। দর্শকরা, আশা করি আপনাদের খুব ভালো লাগলো আজকের অনুষ্ঠান। দিদির সাথে অনেক সুন্দর সুন্দর লেখনী, কবিতা সব পাঠ শুনলাম। বসন্তের শেষ লগ্নে আবার একটু রঙিন হয়ে ওঠার চেষ্টা করলাম। সবকিছু মিলিয়ে আপনারা সকলে ভালো থাকবেন, রঙে রঙিন হয়ে উঠবেন। বসন্ত মানে উদার হতে শিখা, তিক্ত অভিজ্ঞতা ভোলা, সবকিছু ভুলে রঙে রঙিন হয়ে নতুন ভাবে বেঁচে উঠবেন, সে আশা রেখে আজকের অনুষ্ঠান এখানে শেষ করব। নমস্কার। নমস্কার।